চ্যাপ্টার ১৬৮ ক্লাউন পোশন। উফ, শেষ পর্যন্ত আমি পাশ করলাম। এত সহজেই আমি পাশ করে গেলাম। ক্রেস্টেড সেসিমিরের ঘোষণা শোনার পর ক্লাইন মানসিকভাবে প্রস্তুত থাকলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল। পুরো ব্যাপারটা তার কাছে একটা স্বপ্নের মতো অবাস্তব লাগছিল। সে ভেবেছিল পরীক্ষাটা হয়তো অনেক কঠিন আর লম্বা হবে, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করতেই সে বুঝতে পারল যে যা ঘটেছে ঠিক সেটাই হওয়ার কথা ছিল। সে যদি ১ মাসের বদলে সাধারণ নিয়মে সিয়ার পোষণ হজম করতে ৩ বছর সময় নিত, তাহলে হোলি ক্যাথেড্রাল এই পরীক্ষাই নিত না। তার বদলে এই দায়িত্বটা পড়ত টিঙ্গেন নাইটহক্সের ক্যাপ্টেনের ওপর। আমি তো ভেবেছিলাম ওরা আমার পরিবার আর বন্ধুদের নিয়ে তদন্ত করবে। হয়তো সেসিমির ২ দিন আগেই টিঙ্গেনে এসে গোপনে সেই কাজটা সেরে ফেলেছে। আমি আরও ভেবেছিলাম যে পরীক্ষায় আমাকে হয়তো কোনো কঠিন কাজ করতে দেওয়া হবে। আমি আসলে বেশিই চিন্তা করছিলাম। এই পরীক্ষার মূল উদ্দেশ্য হল পোষণটা ঠিক কতটা হজম হয়েছে সেটা দেখা, ভেতরে কোনো লুকিয়ে থাকা বিপদ আছে কিনা সেটা বের করা, আর আমি অ্যাক্টিং মেথড সম্পর্কে জানি কিনা এবং সেই অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করেছি কিনা সেটা যাচাই করা। এই সব ভাবনা ক্লাইনের মাথার ভেতর দিয়ে দ্রুত পার হয়ে গেল। সে খুব আন্তরিকভাবে হাসল। আপনাকে ধন্যবাদ, ইয়োর গ্রেস, প্রেইজ দ্য লেডি। ক্রেস্টেড আলতো করে মাথা নেড়ে বলল, সামনে এগিয়ে যাওয়ার মানে হল গডেসের আরও ভালোভাবে সেবা করা, যাতে তুমি আমাদের সহবিশ্বাসীদের আরও ভালোভাবে রক্ষা করতে পারো। তোমাকে অবশ্যই এটা মনে রাখতে হবে। আমাকে বিশ্বাস করো, এটা তোমাকে নিয়ন্ত্রণ হারানোর প্রলোভন থেকে বাঁচতে সাহায্য করবে। প্রলোভন শব্দটা নিয়ে ক্লাইন গভীরভাবে ভাবতে লাগল। ক্রেস্টেড তার সবুজ চোখ দিয়ে ক্লাইনকে মেপে নিল এবং গম্ভীর গলায় বলল, এই অ্যাক্টিং মেথড তোমাকে পোষণ হজম করতে আর নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে, কিন্তু এটাই সবকিছুর শেষ কথা নয়। একটা পর্যায়ে গিয়ে তুমি হয়তো তোমার নিজের অস্তিত্ব আর অভিনয়ের চরিত্রের মধ্যে গুলিয়ে ফেলতে পারো। তুমি তো জানোই, থিয়েটারের অনেক অভিনেতার মারাত্মক মানসিক সমস্যা দেখা দেয়। একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছালে তুমি হয়তো সত্যিই পাগল হয়ে যেতে পারো। মনে রেখো, তুমি শুধুই অভিনয় করছ। সিটি অফ সিলভার থেকে পাওয়া একমাত্র গুরুত্বপূর্ণ তথ্যটার সাথে ডিকন সেসিমিরের কথার পুরোপুরি মিল আছে। ক্লাইন ভাবুক মুখে সম্মতি জানিয়ে মাথা নাড়ল। এর পাশাপাশি ক্রেস্টেড জোর দিয়ে বলল, নিয়ন্ত্রণ হারানোর ব্যাপারটা যে শুধু পোষণের সাথে যুক্ত তা নয়, এটা তোমার আবেগ আর মানসিক স্বাস্থ্যের সাথেও গভীরভাবে জড়িত। একজন বিয়ান্ডারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল নিজেকে নিয়ন্ত্রণ করা। কেবলমাত্র তখনই তুমি অশুভ দেবতা আর শয়তানদের প্রলোভন সামলাতে পারবে, লোভ আর ঈর্ষার মতো আবেগগুলোকে রুখে দিতে পারবে এবং বাসনার ক্ষয় থেকে নিজেকে বাঁচাতে পারবে। অবশ্যই আমি এটা বলছি না যে তোমাকে তোমার সব আবেগ আর ইচ্ছা বিসর্জন দিতে হবে, কারণ কোনো মানুষ বা ডেমিগডের পক্ষেও সেটা করা সম্ভব না। হয়তো কেবল বিশেষ কিছু সিকোয়েন্সই ওই ধরনের অবস্থায় পৌঁছাতে পারে। ক্লাইনের হঠাৎ করে ওল্ড নীলের কথা মনে পড়ে গেল। সে আর নিজেকে ধরে রাখতে না পেরে জিজ্ঞেস করে বসল, তার মানে আমাদের আবেগ আর ইচ্ছাগুলোকে একটা যুক্তিসঙ্গত পর্যায়ে রাখতে হবে, যাতে সেগুলো আমাদের দিয়ে অযৌক্তিক আর অস্বাভাবিক কিছু না করিয়ে বসে? ক্রেস্টেড খুব গম্ভীরভাবে মাথা নাড়ল। তার উত্তর দেওয়ার পর তার চোখের কোণে বলিরেখা ফুটে উঠল। আমি তোমাকে ঠিক এই ব্যাপারেই সতর্ক করতে চেয়েছিলাম। এখন আমি তোমাকে ক্লাউন পোষণের ফর্মুলা আর দরকারি উপাদানগুলো দিচ্ছি। সে নিচু হয়ে তার রুপোলি স্যুটকেসটা লম্বা টেবিলটার ওপর রাখল। তারপর সে ঘুরে দাঁড়িয়ে কয়েক পা এগিয়ে গেল, যাতে ক্লাইন কিছু দেখতে না পায়। যখন চারপাশের আলো অদ্ভুতভাবে আবার উধাও হয়ে গেল, তখন ক্লাইন হঠাৎ করেই বুঝতে পারল যে ফর্মুলা আর উপাদানগুলো সেই স্যুটকেসটার ভেতরেই ছিল, যেখানে হোলি আর্টিফ্যাক্ট রাখা আছে। আসলে ওর দৃষ্টি সেই নিখাদ সাদা হাড়ের তলোয়ারটার দিকে এতটাই আটকে ছিল যে সে স্যুটকেসের ভেতরের অন্য জিনিসগুলো খেয়ালই করেনি, বা বলা যায় খেয়াল করতে পারেনি। কয়েক মিনিট পর গ্যাস ল্যাম্পের আলোতে অ্যালকেমি রুমটা আবার আলোকিত হয়ে উঠল। ক্রেস্টেড তার স্যুটকেসটা তুলে নিয়ে একপাশে সরে দাঁড়াল আর লম্বা টেবিলের ওপর রাখা জিনিসগুলো ক্লাইনের সামনে উন্মুক্ত করে দিল। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি চোখ টানছিল হাতের তালুর সমান একটা ছাইরঙা ছাগলের শিং। এটা দেখতে ঠিক একটা সাধারণ ছাগলের শিংয়ের ছোট্ট সংস্করণের মতো লাগছিল, কিন্তু এটা ছিল স্ফটিকের মতো স্বচ্ছ আর ভেতরে নানা রঙের ঘূর্ণি দেখা যাচ্ছিল। সেখানে খুব হালকাভাবে কিছু অদ্ভুত নকশার আস্তরণ ফুটেছিল। ছাগলের শিংটার পাশেই একটা নীল রঙের গোলাপ রাখা ছিল। গোলাপের পাপড়িগুলোতে লাল রঙের কিছু শিরা ছিল, যেগুলো একটার সাথে আরেকটাকে যুক্ত করে রেখেছিল। দেখে মনে হচ্ছিল যেন হাসিমুখে থাকা একটা মানুষের চেহারা ফুটে উঠেছে। হা হা হা, উ উ, হা হা হা, উ উ। ক্লাইন শুনতে পেল কাল্পনিক হাসি আর কান্নার শব্দ একে অপরের সাথে মিশে যাচ্ছে, আর সে দেখল বাতাসে ভেসে বেড়াচ্ছে ছাইরঙা আলোর আভা। একটা পূর্ণবয়স্ক হর্নাসিস গ্রে মাউন্টেন গোটের এক শিংয়ের ক্রিস্টাল আর একটা আস্ত হিউম্যান ফেসড রোজ, এগুলোই ক্লাউন পোষণের প্রধান উপাদান। সে প্রায় অদৃশ্যভাবে মাথা নাড়ল আর লম্বা টেবিলটার দিকে কয়েক পা এগিয়ে গেল। ৮০ মিলিলিটার বিশুদ্ধ পানি, ৫ ফোঁটা টর্নাপেল জুস,
7 গ্রাম ব্ল্যাক রিমড সানফ্লাওয়ার পাউডার, 10 গ্রাম গোল্ডেন ক্লোগ্রাস পাউডার, 3 ফোঁটা পয়জন হেমলক। ক্লাইন খুলে রাখা ছাগলের চামড়ার পার্চমেন্টটার দিকে তাকালো আর সেখানে লেখা জিনিসগুলোর সাথে নিজের মুখস্থ করা ফর্মুলাটা মিলিয়ে নিল। সবকিছু ঠিক আছে কি না তা নিশ্চিত হওয়ার পর সে ওল্ড নীলের করে দেখানো কাজগুলোর কথা মনে করার চেষ্টা করল। সে একটা গভীর শ্বাস নিল আর নিজের আবেগগুলোকে শান্ত করার জন্য ধীরে ধীরে শ্বাস ছাড়ল। অ্যালকেমি রুমের যন্ত্রপাতি ব্যবহার করে সে পোষণের জন্য প্রয়োজনীয় কিছু বিশুদ্ধ পানি পাতন করে নিল। পোষণের ফর্মুলাতে বিশুদ্ধ পানি বলতে সেই পানিকে বোঝানো হয়েছিল যেটাকে বারবার পাতন করা হয়েছে। তারপর সে একটা কালো ধাতব পাত্র ধুয়ে নিল আর তার ভেতর সহায়ক উপাদানগুলো একটার পর একটা ঢালতে শুরু করল। সে এতটাই দক্ষ হাতে কাজ করছিল যেন হাইস্কুলে থাকতে রসায়নের পরীক্ষাগুলো ঠিক এভাবেই করত। যেহেতু বিয়ন্ডার উপাদানগুলো তখনও কোনো রাসায়নিক বিক্রিয়া শুরু করেনি, তাই সে ধাতব পাত্রের তরলে কোনো স্পষ্ট পরিবর্তন দেখতে পেল না। খুব বেশি হলে সে শুধু তরলের ওপর কিছু পাউডার ভেসে থাকতে দেখল। প্রস্তুতি শেষ হওয়ার পর ক্লাইন তার দৃষ্টি সেই 2 প্রধান উপাদানের দিকে ঘোরাল আর কৃতজ্ঞতার সাথে ভাবল, এখানে তো গ্রে মাউন্টেন গোটের ক্রিস্টাল শিং বা হিউম্যান ফেসড রোস্টার ঠিক কতটা আকার বা ওজন লাগবে তার কোনো বর্ণনা দেওয়া নেই। হয়তো পুরো একটা শিং আর আস্ত একটা গোলাপের মধ্যে তাদের ওজন যাই হোক না কেন কোনো তফাৎ নেই, যা দিয়ে সহজেই প্রয়োজন মেটানো যায়। হ্যাঁ, রহস্যময় বিয়ান্ডারদের জগতে এটা অবশ্যই সম্ভব। যদি তাই হয় তাহলে প্রধান উপাদানগুলো বেশি পরিমাণে দিয়ে ফেলার ভয় আমাকে আর করতে হবে না। কয়েক সেকেন্ড পর ক্লাইন হিউম্যান ফেসড রোজটা তুলে নিল আর সেটা ধাতব পাত্রের ভেতর ফেলে দিল। সেই অদ্ভুত ফুলটা তরলটাকে স্পর্শ করা মাত্রই হিসহিস করে একটা শব্দ তৈরি হল। চারপাশের সেই কাল্পনিক হাসির শব্দটা আরও তীক্ষ্ণ হয়ে উঠল। হা 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 হা। ক্লাইন আর একটুও দেরি না করে সাথে সাথে ক্রিস্টালের মতো দেখতে পাহাড়ি ছাগলের শিংটা তুলে নিল এবং সেটা ধাতব পাত্রে ফেলে দিল। পুফ! ভয়ানক হাসির শব্দটা হঠাৎ করেই মিলিয়ে গেল আর চারপাশের ছাইরঙা আলোর আভাগুলো ধীরে ধীরে ধাতব পাত্রটার ভেতর জমা হতে শুরু করল। ক্লাইন মাথা নিচু করে দেখল পাত্রের তরলটা সোনালি, হলুদ আর লাল রঙের একটা মিশ্রণে পরিণত হয়েছে। তবে এই 3টে রঙের সীমানাগুলো নিজেদের মধ্যে একেবারে স্পষ্ট হয়ে আলাদা ছিল। তরলটা থেকে বুদবুদ উঠে ফিসফিস শব্দ তৈরি করছিল, কিন্তু সেগুলো পাত্র থেকে বেরিয়ে আসতে পারছিল না আর নীরবেই ফেটে যাচ্ছিল। এই দৃশ্যটা ক্লাইনকে তার আগের জীবনের কার্বোনেটেড পানীয় স্প্রাইটের কথা মনে করিয়ে দিল। এটাকে তো আসলেই একটা সুস্বাদু পানীয়ের মতো দেখতে লাগছে। তার মাথায় এমন একটা চিন্তা খেলে গেল যেটা তার সংস্কৃতির বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। নিজের নার্ভাসনেস, উত্তেজনা আর প্রত্যাশাকে চেপে রেখে ক্লাইন কালো ধাতব্য পাত্র থেকে তরলটা একটা কাঁচের বোতলে ঢেলে নিল। যে ব্যাপারটা তাকে সবচেয়ে বেশি অবাক করল তা হল ধাতব পাত্রটার ভেতরে পোষণের এক ফোঁটা অবশিষ্ট ছিল না। এটা আসলেই এমন একটা পোষণ যা মানুষকে বিয়ন্ডারে পরিণত করে। ক্লাইন তার ডান হাতটা তুলল আর সুন্দর দেখতে ওই 3 রঙা তরলটার দিকে তাকিয়ে রইল। ক্রেস্টেড সেসিমির, যে এতক্ষণ ধরে চুপচাপ ছিল, সে হঠাৎ করে হাসল আর বলল, চিন্তা করো না, অন্তত তোমার পোষণ তৈরির প্রক্রিয়ায় আমি কোনো সমস্যা দেখতে পাইনি। আমি এখানে অপেক্ষা করছিলাম এটা নিশ্চিত করার জন্য যাতে পোষণ খাওয়ার পর কোনো দুর্ঘটনা না ঘটে। ভয় পেও না, যতক্ষণ পর্যন্ত না এটা খুব মারাত্মক কিছু হচ্ছে আমি তোমাকে বাঁচাতে পারব। ঠিক আছে? ক্লাইন মাথা নাড়ল আর ক্লাউন পোষণটা আবার লম্বা টেবিলটার ওপর রাখল। তারপর সে তার হাতার ভেতর থেকে রূপলি চেইনটা বের করল আর পোখরাজের লকেটটাকে স্বাভাবিকভাবে তরলের একটু ওপরে ঝুলতে দিল। অন্য যে কোনো পেশার বিয়ন্ডারদের কাছে পেন্ডুলাম ডিভিনেশন শুধু হ্যাঁ বা না উত্তর দিতে পারত। অবশ্যই যখন পর্যাপ্ত তথ্য থাকত না তখন এই ডিভিনেশন থেকে কোনো কাজের উত্তরই পাওয়া যেত না। পেন্ডুলামটা যখন ঘুরত না তখন সেটাকে একটা ব্যর্থ ডিভিনেশন বলা হতো। কিন্তু একজন সিয়ার হিসাবে ক্লাইনের পেন্ডুলাম হ্যাঁ বা না উত্তরের মাত্রাটাও কিছুটা আন্দাজ করতে পারত। ক্লাইনের চোখ দুটো অন্ধকার হয়ে এলো যখন সে বিড়বিড় করে বলতে শুরু করল, এই পোষণটা ক্ষতিকর, এই পোষণটা ক্ষতিকর। 7 বার বলার পর সে তার আধমোজা চোখগুলো খুলল আর দেখল পোখরাজের লকেটটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তবে খুব ধীরগতিতে। ঘড়ির কাঁটার দিকে ঘোরার মানে হল একটা ইতিবাচক উত্তর। অন্য কথায় এর মানে দাঁড়ায় পোষণটা ক্ষতিকর। যাই হোক, এটা যেহেতু খুব ধীরে ঘুরছে তার মানে এটা সামান্য ক্ষতিকর। হ্যাঁ, পোষণ মানুষের নিয়ন্ত্রণ কেড়ে নিতে পারে, তাই ক্ষতির একটা সম্ভাবনা তো থাকেই। ক্ষতির মাত্রা কম হওয়ার মানে হল পোষণটাতে কোনো সমস্যা নেই। ক্লাইন স্বস্তির নিঃশ্বাস ফেলল আর পেন্ডুলামটা তার বাঁ হাতের কবজিতে পেঁচিয়ে নিয়ে হাতার কাপড় দিয়ে ঢেকে ফেলল। ঠিক সেই মুহূর্তে ক্রেস্টেড দীর্ঘশ্বাস না ফেলে পারল না। তুমি আসলেই একজন পেশাদার সিয়ার। আমাকে আমার সুবিধার পুরো ব্যবহার করতে হবে, তবে আমি এর ওপর খুব বেশি নির্ভর করতে পারি না, আর এটা ভাবতেও পারি না যে এটাই সবকিছুর ঊর্ধ্বে। ক্লাইন নরম গলায় উত্তর দিল আর ক্লাউন পোষণের বোতলটা হাতে তুলে নিল। এটা পান করার পর আমি সিকোয়েন্স 8 বিয়ন্ডার হয়ে যাব। এই চিন্তাটা তার মাথায় ঝলক দিয়ে উঠল আর ক্লাইন একটুও দ্বিধা করল না। সে বোতলটা তুলল, মাথাটা পেছনের দিকে হেলাল আর ঢকঢক করে পোষণটা গিলে ফেলল।
তেতো, ভীষণ তেতো। এটা পুরোপুরি বাজে। বাইরে থেকে দেখতে ভালো, কিন্তু ভেতর থেকে পচা বলতে কি বোঝায় সেটা সে মুহূর্তেই বুঝতে পারল। পোষণের প্রভাবে তার মুখটা বিকৃত হয়ে গেল। সে বমি করতে চাইল, কিন্তু পারল না। তারপর ক্লাইন বুঝতে পারল যে তার মুখটা লাল হয়ে উঠেছে। তার শরীরের বাকি অংশেও একই রকম প্রতিক্রিয়া হচ্ছিল। সে নিশ্চিত ছিল যে তাকে এখন একটা সেদ্ধ গলদা চিংড়ির মতো দেখাচ্ছে। আর তার আত্মা এবং মনের অবস্থা এমন ছিল যেন সেগুলোকে টেনে বের করে একটা সরু সুঁয়ে পরিণত করা হয়েছে, যেটা পোষণের সাথে বিন্দু বিন্দু করে মিশে তার প্রতিটি কোষে আঘাত করছিল। এটা এমন একটা অনুভূতি ছিল যে তার কোষগুলো দেখার জন্য কোনো অনুবীক্ষণ যন্ত্রের দরকার ছিল না। ক্লাইন সেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিল যে এক অনুপ্রবেশকারী তার শরীরের সবচেয়ে ক্ষুদ্র অংশগুলোতে আক্রমণ করছে। কয়েক সেকেন্ডের জন্য তার মনে হল সে যেন একটা রোবট, যার ভেতরের যন্ত্রপাতি আর ইলেকট্রিক সার্কিটগুলো বদলে ফেলা হচ্ছে। কতক্ষণ সময় পার হলো কে জানে, তার মন তার নিজের প্রতিচ্ছবি তার সামনে তুলে ধরল, যেন সে নিজের কান দিয়ে নিজেরই গান গাওয়া শুনছিল। এই অদ্ভুত অনুভূতির কারণে ক্লাইন আবিষ্কার করল যে সে তার মুখের এবং শরীরের নাড়াচাড়া খুব নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। এরই মধ্যে তার কানে ভোঁ ভোঁ শব্দ হতে লাগল। সে শুনতে পেল তার চারপাশে ফিসফিসানি আর চিৎকারের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, যা বেশ কিছুদিন ধরে হয়নি। হর্নাসিস ডট ফ্লেগ্রিয়ার ডট হর্নাসিস ডট ফ্লেগ্রিয়ার ডট হর্নাসিস ডট ফ্লেগ্রিয়ার ডট উফ! ক্লাইন কল্পনায় স্তরে স্তরে থাকা গোলাকার আলোর কথা ভাবল আর ধীরে ধীরে কজিটেশনের গভীরে প্রবেশ করল। একটু একটু করে সে তার আধ্যাত্মিক শক্তি বেরিয়ে যাওয়ার অবস্থা থেকে নিজেকে ছাড়িয়ে আনল, যেখানে সে সামান্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারল যে সে সফলভাবে সামনের ধাপে পৌঁছে গেছে। সে জানত যে সে এখন একজন সিকোয়েন্স 8 ক্লাউন।